এই দেখো, বাংলাদেশের একজন সরকারি দায়িত্বশীল ডক্টর জাহিদুর রহমান সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গেছে। সেখানে তাকে হয়রানির শিকার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। এইটা নিয়ে জামাতিরা ট্রোল করছে, এটা নিয়ে পিনাকি ট্রোল করে, এটা নিয়ে ইলিয়াস ট্রোল করে। আজকে ভালো করে একটা কথা শোনো, এই যে ট্রোল করছে, ভারত মুক্তিযোদ্ধাদেরকে একটা বড় সংকটের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আমরা কোটা আন্দোলন করেছিলাম, কোটা সংস্কারের আন্দোলন করেছিলাম। দুঃখজনক, শেখ হাসিনা কোটা পুরোপুরি বাতিল করে দিয়েছিল। কোটা পুরোপুরি বাতিল কোনো সময় যৌক্তিক না। কোনো একটা এলাকার মানুষ পিছিয়ে পড়তে পারে, কোনো একটা শ্রেণী তারা প্রতিবন্ধী হতে পারে, কোনো একটা শ্রেণীর অঞ্চলের মানুষ দরিদ্র কবলিত হতে পারে, কোনো একটা অঞ্চলের মানুষ সরকারি চাকরি পায় না, এইরকম হতে পারে। কিন্তু সব এলাকার সব ধরনের মানুষের একটা অধিকার রয়েছে, যেই জন্যই পিছিয়ে পড়া এলাকা, পিছিয়ে পড়া মানুষদের জন্য কোটা ব্যবস্থার প্রবর্তনের হলো যৌক্তিকতা ছিল। আমরা প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে, পাহাড়ে বসবাস করা নাগরিকদের কথা আবার মাইন্ড করো না। পাহাড়ে একদিন 1 মাস থেকে আসো, পাহাড় থেকে যখন নেমে উঠে 1 কলসি পানি নিয়ে উঠতে হবে, তখন বুঝতে পারবা পাহাড়ের জীবন কত কঠিন। যখন বই নিয়ে পড়ছো, পাহাড়ের ঘরের ছিদ্র দিয়ে পানি তোমার বয়ে পড়ছে, বই ভিজে যাচ্ছে, তখন বুঝবা যে পাহাড়িরা কেন কম পড়তে পারে। এরকম বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য খুবই সীমিত পরিমাণে কোটা প্রয়োজন ছিল, কিন্তু সেই কোটাটা প্রয়োগ করা হচ্ছিল 84%, কোটাটা প্রয়োগ করা হচ্ছিল 56%। আমরা এই ভয়ঙ্কর কোটা ব্যবস্থা আমরা সংস্কারের দাবি করেছিলাম, সেই জন্য আন্দোলন করেছিলাম। কিন্তু দুঃখজনক, জুলাই গণ অভ্যুত্থানের পরে এদেশে রাজাকাররা এইটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে একটা ধরনের বয়ান তৈরি করে। কি বয়ান সেটা? যে মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না। এই শয়তান ইতর অভদ্র রাজাকাররা প্রচার করা শুরু করলো মুক্তিযুদ্ধের চেতনা আর খায় না, এবং তারা বলা শুরু করলো মুক্তিযুদ্ধের প্রজন্ম সবচেয়ে বাজে ও নিকৃষ্ট প্রজন্ম। এইরকম বলে 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 ত্যক্ত তিক্ত করছে। ঠিক সেই পরিস্থিতিতে আমি যেই তারেক এই জামাতিদের পক্ষে বলেছিলাম, যে এইভাবে বলেছিলাম যে আমি দেখিনি তারা অত্যাচার করছে কারো উপরে। আসলেই জামাতিরা যেরকম পরিস্থিতিতে ছিল, তাদের এই দেশের মানুষের উপরে অত্যাচার তো দূরের কথা, নিজেরাই চিপাই ছিল। কেন এই ধরনের চিপাই ছিল? তারা অপরাধী ছিল, তারা সেই ধর্ষকের দল, সেই গণহত্যাকারী দল, মানুষ খেকো দল। তারা এ দেশে কখনো মাথা উঁচু করে দাঁড়াবে না, এইটাই স্বাভাবিক। কিন্তু আমরা ছোট বয়সে, অল্প বয়সে এইটা না বুঝে এই জামাতিদের পক্ষে ওকালতি অ্যাডভোকেসি আমরাই করেছিলাম, তাদের উপর জুলুম দেখা। কিন্তু দেখুন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে সরকার পতনের আন্দোলন করেছি, সেইটাকে এই জানোয়ার, এই পশু নরপিশাচ গণহত্যাকারী রাজাকাররা প্রচার করা শুরু করলো এইটা নাকি দ্বিতীয় স্বাধীনতা, এইটা নাকি দ্বিতীয় স্বাধীনতা, এভাবে প্রচার করা শুরু করলো। বিভিন্ন দেশের উদাহরণ দিতে থাকলো যে ওই দেশে দ্বিতীয় স্বাধীনতা আছে। দেখুন, যে সকল দেশে দ্বিতীয় স্বাধীনতা আছে, সেই সকল দেশে যুদ্ধই হয়নি, ভিক্ষায় পাওয়া স্বাধীনতা। আর হলো 1971 সালে মুক্তিযুদ্ধের স্বাধীনতা এক জিনিস না। 1971 সালের যুদ্ধটা বন্ধুরা কেমন ছিল? এটা কি শুধুমাত্র বাংলাদেশ আর পাকিস্তানের যুদ্ধ ছিল? না বন্ধুরা, এই যুদ্ধে ভারত সম্পৃক্ত হয়েছে, পাকিস্তান সম্পৃক্ত হয়েছে, রাশিয়া সম্পৃক্ত হয়েছে, চায়না সম্পৃক্ত হয়েছে, আমেরিকা সম্পৃক্ত হয়েছে। বিশ্বের এই যে চায়না, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলো এই বাংলাদেশকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে, ব্যাটেল ফিল্ড বানিয়ে ফেলেছে। সেই সময় এদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকার কথা ছিল না, যে একসঙ্গে থাকবে, মিলেমিশে থাকবে, শত্রুদের মোকাবেলা করবে। কিন্তু এই রাজাকাররা, এই আলবদররা এদেশের নারীদেরকে ধর্ষণ করা শুরু করলো, পাক বাহিনীর হাতে ধর্ষণের জন্য তুলে দিল। পাক সেনারা একটা বক্তব্য আছে এরকম করে, কি বক্তব্য আছে শুনো তোমরা, যে তারা চলে গেলেও তাদের রেখে যাওয়া ধর্ষণের ফলে সন্তানরা তাদের প্রতিনিধিত্ব করবে। এই যে দেখেন, এই যে মন মানসিকতা, এই যে তাদের নিপীড়নের ইচ্ছা। এবং ওই সময় রাজাকাররা যারা ছিল, আমি বলেছি অনেকবার, রাজাকাররা ছিল সবচেয়ে ছোট লোক গোত্র, সবচেয়ে ছোট লোক, ইতর অভদ্র সমাজের সবচেয়ে ছ্যাচরা ছোট লোক শ্রেণী ছিল রাজাকার শ্রেণী।
তারা অল্প কিছু টাকার জন্য পাকিস্তানে দালালি করেছে, এদেশের মানুষের বিরুদ্ধে, এদেশের মানুষের ঘর বাড়ি দেখিয়ে দিয়েছে, মুক্তিযোদ্ধাদের পরিবারকে দেখিয়ে দিয়ে হত্যা করেছে এবং তাদের নারীদেরকে ধর্ষণ করেছে। এই সব কিছু মিলে এই দেশকে একটা কঙ্কালসার দেশ বানিয়ে ফেলেছিল 9 মাসের যুদ্ধে। এত লম্বা যুদ্ধ হতো না যদি না এই রাজাকাররা, এই আল বদর আল শামসরা এদেশের মানুষের বিরুদ্ধে এই ধরনের অবস্থান নিত, এই ধরনের ব্যবস্থা নিত। পাকিস্তান এখান থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করে, এত দূর থেকে কোনোভাবে এখানে যুদ্ধ পরিচালনা করা সম্ভব ছিল না যদি না এই রাজাকারের বাচ্চারা, এই জামাতিরা, এই আল বদররা, এই ইসলামী ছাত্র সংঘ নামে যে সংঘ নাম দিয়েছে ইসলামী ছাত্র সংঘ এদেশের মানুষকে হত্যা করেছে। আল বদর নাম দিয়েছে, আল বদর আমাদের মহান যুদ্ধের নাম, সেই যুদ্ধের নাম দিয়ে আল বদর বাহিনী গঠন করেছে। আল শামস ইসলামিক একটা নাম, সেই নাম দিয়ে দেখো তোমরা এরা কত বড় ভয়ঙ্কর। এবং আজকে তোমরা যারা গুপ্ত দেখো না, এই যে এই মঞ্চ সেই মঞ্চ, হ্যাঁ, এগুলো দেখছো না তোমরা, এগুলো জামাতের এক একটা প্রোডাক্ট। এবং এই মঞ্চ যেই কৌশলে করেছে, ঠিকভাবে এই মঞ্চগুলোর মতো 1971 সালেও এরা আল বদর মঞ্চ করছে, আল শামস মঞ্চ করছে, ছাত্র সংঘ মঞ্চ করছে। এগুলো করে এদেশের মানুষকে, এই সব কিছুই ছিল এদেশের মানুষকে ঠকানোর একটা প্রক্রিয়া, হত্যার একটা প্রক্রিয়া, গণহত্যার একটা প্রক্রিয়া। জামাতের লোকেরা যে ব্যাখ্যাটা দেয় দেখো তোমরা, শোনো ভালো করে। নচ্ছি বাহিনীকে নিষিদ্ধ করা হয়েছে ইউরোপে, কোথাও নাই, নাম নিলেও জেলে যাবে। নচ্ছি বাহিনী জাতিগত নিধন করেছিল। জাতিগত নিধন আর সাধারণ হত্যা এক জিনিস না। জাতিগত নিধন মানে কোনো নির্দিষ্ট জাতির মানুষকে একত্রিতভাবে হত্যা করে বিনাশ করে দেওয়ার চেষ্টা করা হলো জাতিগত নিধন, যেটাকে ম্যাসাকার, ক্লিনজি বলা হয়। এইখানে বাংলাদেশে জাতিগত নিধন একটা জাতি করছে, সেটা হলো এই জামাতি এবং এই রাজাকাররা করেছে জাতিগত নিধন। জাতিগত নিধনের অর্থটা তোমাদেরকে বুঝতে হবে বন্ধুরা। জাতিগত নিধন মানে পুরা জাতির মানুষকে হত্যার চেষ্টা করা। তাদের টার্গেট ছিল বাঙালি মুসলিমদেরকে হত্যা করা, বাঙালি নারীদেরকে হত্যা করা, বাঙালি নারীদের ধর্ষণ করা, তাদের সম্ভ্রম হানি করা। এই সবই ইতিহাস, এই সবই সত্য এবং বাস্তবতা। যদি প্রমাণ প্রয়োজন হয়, যারা সন্তুষ্ট না এই প্রমাণে, তারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবা, জ্ঞান অর্জন করবা। ধরো তুমি জামাত করো, তুমি শিবির করো, তুমি করতে পারবা। তোমার ব্রেন ওয়াশ করেছে, তোমাকে জাকাতের টাকা দিয়েছে, বৃত্তির টাকা দিয়েছে, বিভিন্নভাবে লেখাপড়ার বিভিন্ন প্রক্রিয়ায় তোমাকে এই জাকাতের টাকাগুলো খাইয়ে পেলে বসে বড় করছে। তুমি মনে করছো তোমার ঋণ শোধ করা একটা দায়, তুমি ঋণ শোধ করবা, কিন্তু ঋণ শোধ করার আগে ভালো করে শোনো, এরা গণহত্যাকারী দল, এরা ধর্ষকের দল, এরা মানুষের উপর নিপীড়নকারী দল এবং এরা সার্বভৌমত্বের শত্রু, এরা সার্বভৌমত্বের শত্রু এবং এরা আগ্রাসনকারীদের বন্ধু, এরা সার্বভৌমত্বের শত্রু। এটা ভালো করে বোঝো। এই যে দেখো, বাংলাদেশের একজন সরকারি দায়িত্বশীল ডক্টর জাহিদুর রহমান সরকারের প্রতিনিধি হিসেবে ভারতে গেছে, সেখানে তাকে হয়রানির শিকার করা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে। এইটা নিয়ে জামাতিরা ট্রোল করছে, এটা নিয়ে পিনাকি ট্রোল করে, এটা নিয়ে ইলিয়াস ট্রোল করে। আজকে ভালো করে একটা কথা শোনো, এই যে ট্রোল করছে, ভারত অসম্মান করছে বাংলাদেশকে, তাতে পিনাকিরা কেন খুশি হয়? ওরা কি ভারতের দালাল? ভারত অসম্মান করছে বাংলাদেশে, জামাতিরা কেন খুশি হয়? ওরা কি ভারতের দালাল? এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খোঁজো বন্ধুরা। একটা জিনিস খেয়াল রাখবা, জামাতের জন্ম হয়েছে ভারত থেকে, তাদের শিকড় ভারতে এবং তারা হলো ভারতীয় এবং তাদের ভারতীয় এস্টাবলিশমেন্ট এখনো ভারতে অবস্থান করছে এবং তারা পাকিস্তানকে নাপাক রাষ্ট্র বলে পরবর্তীতে সেই মওদুদি পাকিস্তানে গিয়ে কবর হয়েছে। তাহলে যেই রাষ্ট্রকে নাপাক বললো, সেই রাষ্ট্রে কেন মওদুদি গেছে? কোনো জিজ্ঞাসা উত্তর করতে পারবা? উত্তর করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুরা, সুলাইমান নামে একটা অ্যানালাইসিস পেজ খুলছে একটা জামাতি, তার কথা নিয়ে গতকাল বলেছিলাম। জামাতিদের আজকে কয়েকটা বিষয়ে আনতেছি, দেখো সে কি বলতেছে। জামাত নেতারা একজন আরেকজনের বউরে নিয়ে গেছে, পরকীয়া করছে। দেখো তোমরা খুব ভালো করে বুঝো কিন্তু। তাহলে এই যদি তাদের সাংগঠনিক পরিমণ্ডলে পরকীয়া এগুলোকে যদি বৈধতা করা হয় এবং অনেক জামাত নেতা বহিষ্কার করা হয় এবং একজন আরেকজনের বউ বদল করে, তাহলে যেই সকল বিএনপি আওয়ামী লীগ সাধারণ নাগরিকের বউয়েরা জামাত করার জন্য পাঠায় দেন,
তালিম করার জন্য পাঠায় দেন, তারা যে জামাত নেতাদের সঙ্গে এই ধরনের কার্যক্রমে জড়িয়ে পড়ে না, তার কি প্রমাণ? তার কি প্রমাণ? আমার বক্তব্য না, এই সোলাইমানের বক্তব্য অনুযায়ী আমাকে এক বিএনপি নেতা, এক আওয়ামী লীগ নেতা, আরো অনেকেই বলছে যে সে আর কি করবে, অসহায়, সে করে আওয়ামী লীগ, সে করে বিএনপি, বউ গেছে জামাতে। তাহলে ব্রেনটা কি পরিমাণে ওয়াশ করছে? এই ওয়াশ কি শুধুমাত্র ওই ধর্মীয় পর্যায়ে রয়েছে? সে কি তালিমের জন্য যায়, নাকি জামাতের রাজাকারের জন্য ভোট চাইতে যায়? এটা কি ভোট চাওয়ার মধ্যে সম্পৃক্ত? সোলাইমানের হিসাব অনুযায়ী এটা ভোট চাওয়ার মধ্যে সম্পৃক্ত না। সুতরাং নিজের বউকে সামলান, নিজের স্ত্রীকে সামলান, পরিবারকে সামলান। ইসলাম শিখবো আমাদের মসজিদের হুজুরদের কাছ থেকে, ইসলাম শিখবো আমাদের মাদ্রাসার হুজুরদের কাছ থেকে। জামাতি ইসলাম নামে ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক প্রক্রিয়ার কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে না। যারা গণহত্যায় জড়িত, ধর্ষণে জড়িত, পরকীয়ায় জড়িত এবং মানুষকে অসম্মানে জড়িত, এবং এদের মূল টার্গেট, এদের কথায় কথায় শুধুমাত্র অন্যের মাকে এরা রেপ করতে চায়, অন্যের মাকে ধর্ষণ করতে চায়। এবং দেখো, এরা, আমরা যখন কথা বলি তখন এরা উল্টা বলে যে তোর মাকে পাকিস্তানিরা ধর্ষণ করেছিল, তোর মাকে রাজাকাররা ধর্ষণ করেছিল। এরা কিভাবে, এরা কতটুকু কাণ্ডজ্ঞানহীন সাইকোপ্যাথ যে এরা গর্বের সঙ্গে প্রচার করে যে ওদের বাবা রাজাকাররা এদেশে নারীদের ধর্ষণ করেছিল, এবং তাদের গর্বের বিষয় এটা, পাক বাহিনী ধর্ষণ করেছিল, এটাকে ওরা গর্বের সঙ্গে প্রচার করে। এই যাদের মানসিক অবস্থা, এবং যারা মানুষকে অসম্মান করছে, গালিগালাজ করতেছে, হয়রানি করতেছে, তাদের মাকে নিয়ে গালিগালাজ করতেছে, বোনকে নিয়ে, স্ত্রীকে নিয়ে গালিগালাজ করতেছে, সামগ্রিকভাবে বাংলাদেশের এই সোশ্যাল মিডিয়ার পরিবেশটাকে নষ্ট করলো কারা? এই জামাতিরা করেছে। এই জামাতিরা করেছে নাকি নাকি অন্য কেউ করেছে? সোশ্যাল মিডিয়ার পরিবেশ এরকম করলো কারা? জামাতিরা করেছে। জুলাইয়ের আগে এরকম পরিস্থিতি আপনারা দেখেছিলেন? বলেন, এরকম পরিস্থিতি দেখেছিলেন? তাহলে জুলাইয়ের আগে এরকম পরিস্থিতি ছিল না, জুলাইয়ের পরে এই পরিস্থিতি কে করলো? এটা কে করলো বলেন? বড় দল হিসেবে কখনো দেখবেন না বিএনপিকে 10টা গালি দিবেন, বিএনপি কখনো এভাবে গালি দিবে না। এই গালি তাদের শোভা পায় না, তারা করে না। যত বড় দল তত বেশি তাদের হিম্মত, তারা সহ্য ক্ষমতা আছে। কিন্তু জামাত এমন একটা সংকীর্ণ মনা একটা গোষ্ঠী, যেই গোষ্ঠী তাদের মধ্যে ত্রাণ দেয়। এবং দেখেন, খুলনায় একটা আসনে জামাত এমপি পিএস ত্রাণের টাকা নিছে, তারপরে ওইখানে জামাত নেতা কর্মী, শিবির কর্মী, তারা ত্রাণের টাকা নিছে। একজনের 12 বিঘা চিংড়ির ঘের আছে, সেও ত্রাণের টাকা নিছে। এই হলো জামাতিদের অবস্থা। এরা যদি বাংলাদেশের দায়িত্ব পায়, দেশের হুকুমত পায়, ক্ষমতা পায়, তাহলে এইভাবে বাংলাদেশকে ওই যে ইসলামী ব্যাংক থেকে যেভাবে অন্য মতাদর্শের লোকদেরকে চাকরি থেকে বের করে দিয়েছিল, ঠিক একইভাবে এরা এই দেশের মানুষকে কর্মবঞ্চিত করবে, তাদের রীতি এবং রুজি কেড়ে নেবে। যেটা তারেক মনোয়ার বলেছিল, কি বলেছিল? মসজিদ মাদ্রাসা থেকে কওমি হুজুরদেরকে লাথি মেরে বের করে দিতে হবে, এইভাবে বলেছিল। এইভাবেই তারা এই দেশের মানুষকে অসম্মান করতে চায়। আজকে শুরু করেছিলাম যে জামাত নেতা 1981 সালে জন্ম, তার বাপে নাকি মুক্তিযুদ্ধের শহীদ হওয়া রাজাকার বলতেছি, শহীদ হওয়া রাজাকার, বীর এত শক্তিশালী 1981 সালে বাতাসে বাতাসে তার জন্ম দিছে।